5 মার্কস কোয়েশ্চেন আনসার্স। প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন, অথবা প্রাক্ষবিক বুদ্ধির যে কোনো 4টি উপাদান ব্যাখ্যা করুন, অথবা প্রাক্ষবিক বুদ্ধি সম্পর্কে সংক্ষিপ্তাকারে লিখুন। প্রাক্ষবিক বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে নিজের এবং অন্যের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যার দ্বারা সে নিজে সহজে চিন্তা করতে পারে এবং সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে। গোলম্যান প্রাক্ষবিক বুদ্ধির 5টি উপাদানের কথা উল্লেখ করেছেন। 1. নিজের প্রক্ষোভকে জানা। প্রাক্ষবিক বুদ্ধির এই উপাদানের দ্বারা ব্যক্তির সেই ক্ষমতাকে বোঝানো হয়েছে যার সাহায্যে নিজের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারে। প্রত্যেক ব্যক্তিরই নিজের প্রক্ষোভকে চিহ্নিত করতে পারা উচিত, কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। যাদের এই উপাদান কম থাকে তারা জীবনের অনেক সময় বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। এরা নিজেদের প্রক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে পারে না, ফলে তাদের সঙ্গে অন্যেরা সহজে মিলতে বা সম্পর্ক তৈরি করতে পারে না। 2. নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারা। নিজের প্রক্ষোভকে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে সেগুলিকে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করাও একান্ত প্রয়োজন। এই প্রক্ষোভের নিয়ন্ত্রণ জরুরি দুদিক দিয়ে। প্রথমত, এই নিয়ন্ত্রণ ব্যক্তির মানসিক স্বাস্থ্য ভালো রাখে, এবং দ্বিতীয়ত, কোনো ব্যক্তি এই নিয়ন্ত্রণ না করতে পারলে অন্য ব্যক্তিরা তাকে এড়িয়ে চলবে বা অপছন্দ করবে। নিজেকে উদ্দীপিত করতে পারা। এই উপাদানের সাহায্যে নিজেকে কোনো কাজে দীর্ঘক্ষণ ধরে কঠিন পরিশ্রম করতে উদ্দীপিত করে। ব্যক্তি সর্বশেষ ফলাফলের দিকে লক্ষ্য রেখে নিজেকে এই উপাদানের সাহায্যে আশাবাদী ও উদ্যমী রাখতে পারে, ফলে ব্যক্তির সাফল্যের পরিমাণ বৃদ্ধি পায়। অন্যের প্রক্ষোভকে চিহ্নিত ও প্রভাবিত করতে পারা। এই উপাদান হলো ব্যক্তির এক ধরনের ক্ষমতা যার দ্বারা ব্যক্তি অন্যের মেজাজ চিহ্নিত করতে পারে এবং অন্যেরা কী ধরনের প্রক্ষোভ অনুভব করছে তা বুঝতে পারে। বাস্তব ক্ষেত্রে এই উপাদানের অনেক গুরুত্ব রয়েছে। যেমন, কোনো ব্যক্তি যদি সঠিকভাবে অন্যের প্রাক্ষবিক অবস্থা বুঝতে পারে তবে সে সঠিক সময়ে তার সঙ্গে মিথস্ক্রিয়া করতে সামর্থ্য হবে। সম্পর্ক বজায় রাখতে পারা। এই উপাদানের দ্বারা ব্যক্তি অন্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সামর্থ্য হয়। সবার মধ্যে এই উপাদান একইভাবে থাকে না। কোনো কোনো মানুষ খুব সুন্দরভাবে অন্যের সঙ্গে মিশতে ও সম্পর্ক তৈরি করতে পারে। অন্যরা সেই মানুষটিকে ভীষণ পছন্দও করে থাকে, ফলে তার বন্ধুত্ব বাড়তে থাকে। এর ফলস্বরূপ জীবনের সাফল্য পেতে সুবিধা হয়। সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র কিভাবে প্রভাবিত করে আলোচনা করুন। প্রেষণাকে প্রভাবিত করে এমন কিছু উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি উপাদান হলো সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র। কিভাবে সক্ষমতা সেলফ এফিকেসি ও নিয়ন্ত্রণ কেন্দ্র বা লোকাস অফ কন্ট্রোল প্রেষণা ক্রিয়াকে প্রভাবিত করে। সেলফ এফিকেসি ও লোকাস অফ কন্ট্রোলের একটা কোয়েশ্চেন এভাবে করে আসে, বাংলাতে না এলেও ইংলিশে সেই ওয়ার্ডগুলো লেখা থাকে। প্রেষণা ক্রিয়াকে প্রভাবিত করে তা আলোচনা করা হলো। সক্ষমতা। ব্যান্ডুরা সক্ষমতার অথবা সেলফ এফিকেসির কার্যকারিতার কথা উল্লেখ করতে গিয়ে এটি বোঝাতে চেয়েছেন যে সক্ষমতা হলো এক ধরনের বিশ্বাস যা ব্যক্তিকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এজন্য যদি কোনো শিক্ষার্থী মনে করে যে কাজটি করতে পারবে তখন সে কাজটি চেষ্টা করে, নতুবা চেষ্টা করে না। কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যক্তির নিজের ক্ষমতার ওপর যে বিশ্বাস সেটিই হলো সক্ষমতা। ব্যান্ডুরা 1977 বলেন, সেলফ এফিকেসি হলো দ্য সেন্স অফ হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু ফলো থ্রু অ্যান্ড প্রডিউস ডিজায়ার্ড বিহেভিয়ার। যাদের এই ক্ষমতা বেশি তারা অন্যদের চাইতে অনেক বেশিক্ষণ কঠিন সমস্যা সমাধান করার জন্য অধ্যাবসায় দিতে পারে।
যাদের এই ক্ষমতা বেশি রয়েছে তাদের নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস অনেক বেশি। নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু, এটি ব্যক্তির এক ধরনের ব্যক্তিত্বের সংলক্ষণ, ট্রেট বা বিশ্বাস। কোনো একটি কাজে একজন ব্যক্তি সফল বা ব্যর্থ হলে ব্যক্তি দু ধরনের কারণকে মনে করে। একটি হলো অভ্যন্তরীণ কারণ যা ব্যক্তিকেন্দ্রিক, এবং অপরটি হলো বাহ্যিক বা ব্যক্তিকেন্দ্রিক নয়। প্রথমটিকে বলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কেন্দ্র বা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, এবং দ্বিতীয়টিকে বলে বাহ্যিক নিয়ন্ত্রণ কেন্দ্র অথবা এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। উদাহরণ দিয়ে ধারণাটি আলোচনা করা যাক। রাহুল পরীক্ষায় খারাপ ফল করার পর বলল, প্রশ্ন খুব কঠিন হয়েছিল বলে ফল খারাপ হয়েছে। কিন্তু ওই পরীক্ষাতেই মনোজ ফল খারাপ করায় বলল, আর একটু বেশি সময় পড়তে পারলে না, ফল আরও একটু ভালো হতো। ওপরের দুজনের মধ্যে রাহুলের নিয়ন্ত্রণের কেন্দ্র বাহ্যিক, কিন্তু মনোজের ক্ষেত্রে সেটা অভ্যন্তরীণ। যাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণের কেন্দ্র অন্তর্মুখী, সাফল্যের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাশা বৃদ্ধি পায়, কিন্তু যাদের নিয়ন্ত্রণের কেন্দ্র বহির্মুখী তাদের ক্ষেত্রে সাফল্য প্রত্যাশাকে হ্রাস করে। ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন, অথবা ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। ঐচ্ছিক বা ইচ্ছা প্রণোদিত মনোযোগ এবং অনৈচ্ছিক বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ বা প্রেষণার মধ্যে পার্থক্যগুলি হলো: ঐচ্ছিক বা ইচ্ছা প্রণোদিত মনোযোগ, ঐচ্ছিক মনোযোগের ক্ষেত্রে মূলত ইচ্ছা প্রয়োগ করতে হয়, অনৈচ্ছিক মনোযোগে কোনো ইচ্ছা শক্তির প্রয়োগ করতে হয় না। ঐচ্ছিক মনোযোগকে দুভাগে ভাগ করা যায়: সুপ্ত মনোযোগ ও ব্যক্ত মনোযোগ। আর অনৈচ্ছিক মনোযোগের দুটি ভাগ, যথা আরোপিত মনোযোগ ও স্বতঃস্ফূর্ত মনোযোগ। ইচ্ছা শক্তি কখনো একবার প্রয়োগ করেই মনোযোগ তৈরি হয়, আবার কখনো বারবার ইচ্ছা প্রয়োগ করে মনোযোগ দিতে হয়। ইচ্ছা প্রয়োগ এই মনোযোগে প্রয়োজনই হয় না একটিবারও। অনৈচ্ছিক বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগে প্রয়োজন হয় না ইচ্ছার প্রয়োগ। এই মনোযোগে প্রবৃত্তি, সেন্টিমেন্ট এগুলির ভূমিকা কম, ইচ্ছাটাই প্রধান। আর অনৈচ্ছিক বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগে ব্যক্তির প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেন্টিমেন্ট দ্বারা তৈরি হয়। আর ঐচ্ছিক বা ইচ্ছা প্রণোদিত মনোযোগ প্রচেষ্টা দ্বারা তৈরি হয়। অনৈচ্ছিক বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত। দীর্ঘক্ষণ ঐচ্ছিক বা ইচ্ছা প্রণোদিত মনোযোগ দ্বারা কোনো কাজ করা যায়। স্বল্পস্থায়ী এই মনোযোগ দ্বারা ব্যক্তি কোনো কাজ দীর্ঘক্ষণ করতে পারে না। থার্স্টোনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক ক্ষমতার আলোচনা করুন, অথবা থার্স্টোনের বুদ্ধির তত্ত্বের ভিত্তিগুলি বর্ণনা দিন। বুদ্ধির দলগত বহু উপাদান তত্ত্বটির প্রবর্তক হলেন আমেরিকান মনোবিদ থার্স্টোন। থার্স্টোন 60টি পৃথক বুদ্ধি অভিক্ষাকে 240 জনেরও বেশি শিক্ষার্থীর ওপর প্রয়োগ করে তার ফলাফলের ভিত্তিতে উপাদান বিশ্লেষণের মাধ্যমে এই তত্ত্বে প্রতিষ্ঠা করেন। থার্স্টোনের মতে মানুষ যে সমস্ত মানসিক ক্রিয়া বা কাজ করে তার পশ্চাতে কতকগুলি মৌলিক শক্তি বা কতকগুলি বুদ্ধির উপাদান রয়েছে। এগুলি সবই প্রাথমিক মানসিক সক্ষমতা। থার্স্টোন তার তত্ত্বে এরকম 7টি পরস্পর নিরপেক্ষ প্রাথমিক বা মৌলিক মানসিক উপাদানের কথা বলেছেন। এই উপাদানগুলি হলো ভাষাগত উপাদান। এই উপাদানের দ্বারা ব্যক্তি যথাযথভাবে শব্দ ব্যবহার করতে, বুঝতে ও বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। স্থানিক উপাদান, এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো স্থান সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে অনুমান বা ধারণা করতে সক্ষম হয়। সংখ্যাতাত্ত্বিক উপাদান, এই উপাদানের সাহায্যে সংখ্যা সম্পর্কে দ্রুত ও সঠিকভাবে সংখ্যার ব্যবহারের সক্ষমতা হয়। স্মৃতিগত উপাদান, এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো বিষয়কে দ্রুত স্মৃতিতে ধারণ ও সংরক্ষণ করতে সক্ষম হয়।
থার্নস্টোনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক ক্ষমতার আলোচনা করুন, অথবা থার্নস্টোনের বুদ্ধির তত্ত্বের ভিত্তিগুলি বর্ণনা দিন। বুদ্ধির দলগত বহু উপাদান তত্ত্বটির প্রবর্তক হলেন আমেরিকান মনোবিদ থার্নস্টোন। থার্নস্টোন 60টি পৃথক বুদ্ধি অভিক্ষাকে 240 জনেরও বেশি শিক্ষার্থীর ওপর প্রয়োগ করে তার ফলাফলের ভিত্তিতে উপাদান বিশ্লেষণের মাধ্যমে এই তত্ত্বের প্রতিষ্ঠা করেন। থার্নস্টোনের মতে মানুষ যে সমস্ত মানসিক ক্রিয়া বা কাজ করে তার পশ্চাতে কতকগুলি মৌলিক শক্তি বা কতকগুলি বুদ্ধির উপাদান রয়েছে। এগুলি সবই প্রাথমিক মানসিক সক্ষমতা। থার্নস্টোন তার তত্ত্বে এরকম 7টি পরস্পর নিরপেক্ষ প্রাথমিক বা মৌলিক মানসিক উপাদানের কথা বলেছেন। এই উপাদানগুলি হলো: 1. ভাষাগত উপাদান। এই উপাদানের দ্বারা ব্যক্তি যথাযথভাবে শব্দ ব্যবহার করতে, বুঝতে ও বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। স্থানিক উপাদান। এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো স্থান সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে অনুমান বা ধারণা করতে সক্ষম হয়। সংখ্যাতাত্ত্বিক উপাদান। এই উপাদানের সাহায্যে সংখ্যা সম্পর্কে দ্রুত ও সঠিকভাবে সংখ্যার ব্যবহার সক্ষমতা হয়। স্মৃতিগত উপাদান। এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো বিষয়কে দ্রুত স্মৃতিতে ধারণ বা সংরক্ষণ করতে সক্ষম হয়। 5. শব্দগত উপাদান। বুদ্ধির এই উপাদানটি দ্রুত শব্দের ব্যবহার করতে, শব্দের অর্থ ও প্রয়োগের ভিন্নতা বুঝতে সাহায্য করে। প্রত্যক্ষণগত উপাদান। এই উপাদানটি ব্যক্তিকে বিষয়বস্তুর প্রত্যক্ষণে সাহায্য করে। যুক্তি নির্ণয়ের উপাদান। এই উপাদানের দ্বারা ব্যক্তি বিভিন্ন বিষয়ের অবরোহী এবং আরোহী যুক্তি নির্ণয়ে সক্ষম হয়। থার্নস্টোনের এই PMA বা গ্রুপ ফ্যাক্টর থিওরি তত্ত্বটি চিত্রাকারে দেখানো হলো। ধরা যাক চিত্রে ABC 3টি পৃথক কাজ, যার প্রত্যেকটিতেই একাধিক উপাদান প্রয়োজন। এখানে A ও B কাজের ক্ষেত্রে একটি কমন উপাদান রয়েছে, কিন্তু B ও C কাজের মধ্যে এরকম কোনো কমন উপাদান নেই। A ও C এর মধ্যে কমন উপাদান বেশি রয়েছে 2টি বলে এদের মধ্যে সহগাঙ্গ বেশি হবে, কিন্তু A ও B কাজের মধ্যে কমন উপাদান একটি কম বলে সহগাঙ্গ কম হবে। সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকতার ব্যাখ্যা দিন। অরিজিনালিটি অন factors of creativity. Flexibility and originality on factors of creativity. সৃজনশীলতার 2টি উপাদান হলো নমনীয়তা ও মৌলিকত্ব। নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বলতে বোঝায় কোনো বিষয়কে নিয়ে বিভিন্ন দিক থেকে চিন্তা করার ক্ষমতা। এটি সাধারণত ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে দেখা যায়। এই ক্ষমতা কোনো বিষয় বা সমস্যাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে সচেষ্ট করে এবং চিন্তন কোনো ধারাবাধা পূর্ব নির্ধারিত পথে চলে না। নমনীয়তা 2 ধরনের হয়ে থাকে। 1. স্বতঃস্ফূর্ত নমনীয়তা। এই ধরনের ক্ষমতার দ্বারা এক ধরনের চিন্তা বা ধারণা থেকে অন্য ধরনের চিন্তায় মানসিক প্রক্রিয়া সহজেই বা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ কল্পনার কাজে দ্রুত পরিবর্তন হয়। 2. অভিযোজনমূলক নমনীয়তা। এই ধরনের নমনীয়তা দ্বারা ব্যক্তি যে কোনো নতুন পরিবেশে, নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম হয়। মৌলিকত্ব। উপাদানের মৌলিকত্ব ও সৃজনশীলতার আর একটি উপাদান। এই ধরনের সক্ষমতা হলো নতুন কোনো ধারণার বা অভিনব কোনো ধারণার উপাদান। মৌলিকত্ব বলতে ভবিষ্যৎ চিন্তা বা চিন্তার স্পষ্টতাকেও বোঝানো হয়। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বুদ্ধির বাচনিক অভিক্ষাগুলি সম্পর্কে লিখুন, অথবা ভাষাগত বুদ্ধির অভিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। ভাষাগত অভিক্ষা পদের প্রয়োগের মাধ্যমে অভিক্ষার্থীর বুদ্ধি পরিমাপ করা হয়। ভাষাগত বুদ্ধি পরিমাপক অভিক্ষার উদাহরণ হল স্টার্নফোর্ড সংরক্ষণ, বিনে সাইমন অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষা ইত্যাদি। এখানে স্টার্নফোর্ড সংস্করণ অভিক্ষাটি উল্লেখ করা হলো। স্টার্নফোর্ড সংরক্ষণ 1916। অধ্যাপক টারম্যান
বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার সংস্করণে এই ভাষাগত অভিক্ষাটি রচনা করেন। এখানে 3 বছর থেকে 14 বছর স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ধরা হয় পর্যন্ত ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য মোট 90টি অভিক্ষাপদ নেওয়া হয়। অভিক্ষাটিতে বিভিন্ন বয়সের ব্যক্তিকে তিনি 3টি শ্রেণীতে ভাগ করে প্রত্যেক শ্রেণীর জন্য নির্দিষ্ট সংখ্যক অভিক্ষাপদ বা প্রশংসা নির্ধারিত করা হয়। যেমন 3 থেকে 10 বছরের সকল ব্যক্তির জন্য প্রশংসা 6টি করে, প্রত্যেক শ্রেণীর জন্য প্রশংসা অনুযায়ী স্কোরও নির্ধারিত হয়। যেমন 3 থেকে 10 বছরের মধ্যে নির্ধারিত শ্রেণীর প্রশংসা অনুযায়ী স্কোর প্রতি প্রশ্নের উত্তরে 2 মাস করে এবং সকল শ্রেণীর জন্যই কিছু বিকল্প প্রশ্ন থাকে। বুদ্ধি পরিমাপের এই অভিক্ষায় যে বয়সের ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হবে তার সে বয়সের থেকে কিছুটা পূর্বের বয়সের জন্য তৈরি অভিক্ষা প্রথমে তার ওপর প্রয়োগ করা হয়, যেখানে সে সব উত্তর করতে পারে। ধরা যাক 8 বছরের কোনো শিশুর বুদ্ধি পরিমাপ করা হবে, তাকে 4 বছর বয়সের জন্য তৈরি অভিক্ষাপদ দেওয়া হলো এবং সে সব কটা উত্তর পারল। শিশুর মানসিক পরিণমন বা বুদ্ধির এই স্তরকে ব্যাসাল এজ বা ভূমি বয়স বলা হয়। তাহলে 8 বছরের শিশু যদি 4 বছরের বয়সের জন্য প্রস্তুতি বুদ্ধি অভিক্ষার সব উত্তর করতে সক্ষম হয়, সেক্ষেত্রে শিশুটির ভূমি বয়স হবে 4 বছর। এরপর তাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ইত্যাদি বয়সের জন্য তৈরি অভিক্ষাপদের উত্তর করতে বলা হয়। ধরা যাক শিশুটি 5 বছরের যে কটি উত্তর করেছে তার স্কোর হয়েছে 10 মাস, 6টি প্রশ্নের মধ্যে 5টি পেরেছে। 6 বছরের প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্কোর হয়েছে 8 মাস, 6টির মধ্যে 4টি পেরেছে। 7 বছরের জন্য অভিক্ষার স্কোর হয়েছে 2 মাস। এই একইভাবে 8 বছরের জন্য তৈরি অভিক্ষার স্কোর হয়েছে 0 মাস। অতএব শিশুটির মানসিক বয়স হলো 4 বছর প্লাস 10 মাস প্লাস 8 মাস প্লাস 2 মাস প্লাস 0 মাস ইকুয়াল টু 5 বছর 8 মাস। এভাবে মানসিক বয়স বের করার পর শিশুটির বা ব্যক্তির বুদ্ধাঙ্ক পরিমাপ করা হবে মানসিক বয়স ও সাধারণ বয়সের অনুপাত থেকে। অর্থাৎ বুদ্ধাঙ্ক অথবা আইকিউ ইকুয়ালস টু মানসিক বয়স অথবা MA ডিভাইডেড বাই সাধারণ বয়স অথবা CA ইন্টু 100। কিভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব? 1983 সালে হাওয়ার্ড গার্ডনার এক নতুন বুদ্ধির তত্ত্ব উপস্থাপন করেন যা বহুবিধ বুদ্ধির তত্ত্ব নামে পরিচিত। গার্ডনার মানুষের 8টি বুদ্ধির কথা স্বীকার করেন, যথা ভাষাগত বুদ্ধি, যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি, গতি ও শারীরবৃত্তীয় বুদ্ধি, সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি, ব্যক্তি বুদ্ধি, অন্তঃব্যক্তি বুদ্ধি এবং প্রকৃতিগত বুদ্ধি। শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন বহুমুখী বুদ্ধির তত্ত্বটি নানাভাবে প্রয়োগ করতে পারেন। নিচে এই প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। ভাষার বোধগম্যতা তৈরি। ভাষাগত বুদ্ধির উপাদান হলো ভাষাগত ক্ষমতা, যার দ্বারা ব্যক্তি নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এবং অন্যের ভাষা বুঝতে পারে। শিক্ষণ প্রক্রিয়ার সময় এই ভাষাগত বৃদ্ধি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করতে পারে এবং শিক্ষক কী বোঝাতে চাইছেন তা তারা বুঝতে পারবে। যৌক্তিক সমস্যার সমাধান। যৌক্তিক ও গাণিতিক বুদ্ধির ক্ষমতার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বিভিন্ন গাণিতিক যুক্তির মাধ্যমে সমাধান করতে সচেষ্ট হবে। স্থান সম্পর্কে ধারণা তৈরি। স্থানিক বুদ্ধির মাধ্যমে ব্যক্তি স্থান সম্পর্কে ধারণাকে মানসিক দিক দিয়ে প্রকাশ করতে পারে। শিক্ষণের সময় এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা স্থান সম্পর্কে ধারণা প্রকাশ করতে সক্ষম হবে এবং ত্রিমাত্রিকভাবে তা প্রকাশ করতে পারবে। আত্মসচেতনতা বৃদ্ধি। অন্তর্বুদ্ধির সাহায্যে ব্যক্তি নিজের ক্ষমতা বা দুর্বলতা সম্পর্কে সচেতন হয়। শ্রেণীকক্ষে এই বুদ্ধি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষমতা বা দুর্বলতা সম্পর্কে সচেতন হয়ে নিজের আত্মচেতনা গঠন করতে সক্ষম হবে। সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ। শ্রেণীকক্ষে অন্তর্ব্যক্তিক বুদ্ধি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই অন্যকে বুঝতে পারে এবং অন্যের সঙ্গে কার্যকারীভাবে মিথস্ক্রিয়া
করতে সক্ষম হয়। প্রাকৃতিক বৈজ্ঞানিক সচেতনতার সৃষ্টি। প্রাকৃতিক বুদ্ধি এবং একটি বুদ্ধি যা জীবিত ও প্রাকৃতিক উপাদানকে চিহ্নিত বা পৃথককরণ করতে সাহায্য করে, যা শ্রেণীকক্ষে বিজ্ঞান বিষয়ে পঠন পাঠনে শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়তা প্রদান করে। উপরোক্ত এই বুদ্ধিগুলি যা বহুমুখী বুদ্ধির তত্ত্বে উল্লেখ করা আছে, এর সাহায্যে খুব সহজেই শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারে। ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। ওয়াইনারের মতে কোনো মানুষ যখন কোনো আচরণ বা কার্য সম্পাদন করে তখন সে কাজের সাফল্য বা ব্যর্থতার জন্য কিছু উপাদান বা ফ্যাক্টরকে কারণ হিসেবে দেখায়। অর্থাৎ কাজের ফলাফলের জন্য সে কতগুলি কারণকে উপলব্ধি বা মনে করে, এগুলিকেই তিনি বলেছেন কারণ বা নির্দেশক। ওয়াইনার তার তত্ত্বে এই রকম 4টি উপাদানের কথা বলেছেন যা সাফল্য বা ব্যর্থতার কারণ নির্দেশক হিসেবে কাজ করে। ক্ষমতা বা অ্যাবিলিটি, যার দ্বারা ব্যক্তি কাজটি করছে। প্রচেষ্টা বা এফোর্ট, কাজটি করার জন্য যে সে তার ক্ষমতার কতটা প্রয়োগ করছে। কাজের কাঠিন্য, যে কাজটি সে করছে সেটি কতটা কঠিন। ভাগ্য বা লাক, যেটি ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। ওয়াইনার প্রতিটি নির্দেশের আবার 3টি মাত্রা বা ডাইমেনশনের কথা বলেছেন। সেগুলি হলো: 1. নিয়ন্ত্রণের কেন্দ্র, লোকাস অফ কন্ট্রোল। ব্যক্তি তার সাফল্য বা ব্যর্থতার কারণ হিসেবে কোনো কারণকে বিশ্বাস করে। এটি বাহ্যিক বা অন্তর্নিহিত হতে পারে, যেমন সে ভাবতে পারে ভাগ্যই বা বাহ্যিক বা ক্ষমতাই অন্তর্নিহিত কারণ। স্থায়িত্ব, যে কারণের জন্য ব্যক্তি সফল বা ব্যর্থ হয়েছে সেটি সম্বন্ধে ওই ব্যক্তির উপলব্ধি কী ধরনের, সেই কারণটি সময়ের সঙ্গে বাড়বে বা একই থাকবে। এটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে। যদি সে ভাবে ক্ষমতা তাহলে স্থায়ী কারণকে ভাবছে, আর যদি ভাবে প্রচেষ্টা তাহলে অস্থায়ী কারণকে ভাবছে। নিয়ন্ত্রণ যোগ্যতা, যে কারণটির কথা ব্যক্তি ভাবছে সেটিকে সে নিয়ন্ত্রণ করতে পারে না পারে না, এটি 2 রকম হতে পারে: নিয়ন্ত্রণযোগ্য ও নিয়ন্ত্রণহীন। সৃজনশীল শিক্ষার্থী কিভাবে চিহ্নিত করবেন? সৃজনশীলতার 4টি প্রাথমিক বৈশিষ্ট্য লিখুন, অথবা সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন, অথবা সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। আধুনিক মনোবিজ্ঞানের অন্যতম একটি চর্চিত বিষয় হলো সৃজনশীলতা। যে ব্যক্তি জীবনে যে কোনো পরিস্থিতিতে এমন কোনো কর্ম সম্পাদন করে যার মধ্যে অভিনবত্ব প্রকাশ পায় তাকে সৃজনশীল ব্যক্তি বলা হয়। সৃজনশীল ব্যক্তি তথা শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে পৃথক করে। এই বৈশিষ্ট্যগুলির দ্বারা সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্ত করা যেতে পারে। বচন ক্ষমতা ও চিন্তনে সাবলীলতা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাচনভঙ্গি ও চিন্তনে সাবলীলতা। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে বাচন ক্ষমতা ও চিন্তনে সাবলীলতা লক্ষ্য করা যায়। শিক্ষাক্ষেত্রে প্রয়োগসমূহ এই প্রশ্নটির পুরো উত্তরটি এখানে দেওয়া নেই, এই প্রশ্নটি আরেকবার আমি দিয়ে দেব। শিক্ষাক্ষেত্রে প্রয়োগসহ মনোযোগের যে কোনো 5টি নির্ধারক আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে প্রয়োগসহ মনোযোগের 5টি নির্ধারক হল: তীব্রতা, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকার কণ্ঠস্বর যথেষ্ট জোরালো হওয়া প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থী যেন তাদের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে শিক্ষার্থীরা শিখনে মনোযোগী হবে না। 2. বিস্তৃতি, শিক্ষক শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে যা লিখবেন তা যেন যথেষ্ট বড় হয়, তাহলে সবাই তা দেখতে পাবে এবং শিখনে মনোযোগ দেবে। শিক্ষণ প্রদীপন ব্যবহারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 3. পুনরাবৃত্তি,
পঠনীয় বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কোনো বিশেষ ধারণা, সূত্র প্রভৃতির প্রতি যদি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে চান, তবে শিক্ষক শিক্ষিকা অবশ্যই উক্ত বিষয়কে বারবার বিভিন্নভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। পরিবর্তন: শিক্ষণের সময় শিক্ষক শিক্ষিকা যদি উপস্থাপনে বৈচিত্র্য বা পরিবর্তন আনতে পারেন, তাহলে শিক্ষার্থীদের মনোযোগ অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। এজন্য তিনি শিক্ষণ প্রদীপন বা স্টিমুলাস ভেরিয়েশন এর ব্যবহার করতে পারেন। নতুনত্ব: পাঠ্যপুস্তক যেভাবে তথ্য উপস্থাপন করা পাঠ্যপুস্তকে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, শিক্ষক শিক্ষিকা যদি নতুনভাবে সেই তথ্যকে উপস্থাপন করেন, তাহলে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হবে। সৃজনশীল শিক্ষার্থী কিভাবে চিহ্নিত করবেন? সৃজনশীলতার 4টি প্রাথমিক বৈশিষ্ট্য লিখুন। অথবা সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন? অথবা সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। আধুনিক মনোবিজ্ঞানের অন্যতম একটি চর্চিত বিষয় হলো সৃজনশীলতা। যে ব্যক্তি জীবনে যে কোনো পরিস্থিতিতে এমন কোনো কর্ম সম্পাদন করে যার মধ্যে অভিনবত্ব প্রকাশ পায়, তাকে সৃজনশীল ব্যক্তি বলা হয়। সৃজনশীল ব্যক্তি তথা শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে পৃথক করে। এই বৈশিষ্ট্যগুলির দ্বারা সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্ত করা যেতে পারে। 1. বচন ক্ষমতা ও চিন্তনে সাবলীলতা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাচনভঙ্গি ও চিন্তনে সাবলীলতা। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে বাচন ক্ষমতা ও চিন্তনে সাবলীলতা লক্ষ্য করা যায়। বহুবিধ কর্মচিন্তা। সৃজনশীল শিক্ষার্থীরা একই সময়ে বহুবিধ কর্মচিন্তা নিয়ে তৎপর থাকতে পারে, যা সাধারণ শিক্ষার্থীরা পারে না। অর্থাৎ বহুবিধ কর্মচিন্তা সৃজনশীলতার একটি অন্যতম বৈশিষ্ট্য। 3. কৌতূহল প্রবণতা। সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কৌতূহলের মাত্রা থাকে অপরিসীম। অর্থাৎ এদের মধ্যে নির্দিষ্ট বিষয়ের প্রতি বিশেষভাবে কৌতূহল লক্ষ্য করা যায়। 4. মৌলিকতা বা নিজস্বতা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো কাজ করে, সে যে কাজই হোক না কেন, সেই কাজের মধ্যে মৌলিকতা বা নিজস্বতার ছাপ রাখে। অর্থাৎ এরা কোনো কাজকেই হুবহু অনুকরণ করে না। নমনীয়তা। সৃজনশীল শিক্ষার্থীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো নমনীয়তা। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীদের চিন্তাভাবনা পুনর্নির্দিষ্ট ছকে রাখা বাঁধা কোনো পথে চলে না। সৃজনশীলতা প্রতিপালনের যে কোনো 5টি কৌতূহল আলোচনা করুন। সৃজনশীলতা বলতে বোঝায় এমন একটি বা একাধিক কাজ সম্পাদনের ক্ষমতা যার মধ্যে মৌলিকত্ব রয়েছে। সৃজনশীলতার যথাযথ বিকাশই পারে কোনো শিক্ষার্থীকে দেশের একজন গুরুত্বপূর্ণ মানব সম্পদে রূপান্তরিত করতে। দিনের বেশিরভাগ সময়ই যেহেতু শিক্ষার্থীরা শিক্ষালয়ে থাকে, তাই সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরে সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করা হলো। উত্তরদানের স্বাধীনতা প্রদান। সৃজনশীল শিক্ষার্থীদের সৃজনশীলতার যথাযথ বিকাশ ঘটাতে হলে তাদের গতানুগতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য শিক্ষার্থীদের উত্তরদানে স্বাধীনতা প্রদান করবেন। অভিনব চিন্তনে উৎসাহ প্রদান। সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে গতানুগতিকতার দেওয়ালে ভেঙে অভিনব চিন্তনের ছাপ লক্ষ্য করা যায়। শিক্ষক মহাশয় এক্ষেত্রে অভিনব চিন্তনে বিশেষভাবে উৎসাহ প্রদান করেন, আর এই উৎসাহ সৃজনশীলতার বিকাশে বিশেষভাবে সাহায্য করবে। মতামতের প্রতি গুরুত্ব প্রদান। সৃজনশীল শিক্ষার্থীদের সৃজন ক্ষমতার যথাযথ বিকাশ ঘটাতে হলে শিক্ষক মহাশয়কে তাদের মতামতের প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। শুধু তাই নয়, তারা যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশে কোনো বাধার সম্মুখীন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মানব সম্পদের যথাযথ ব্যবহার। বিদ্যালয়ে মানব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো যায়। যেমন পার্শ্ববর্তী অঞ্চল থেকে মৃৎশিল্পী, চিত্রশিল্পী প্রমুখ ব্যক্তিবর্গকে বিদ্যালয়ে আহ্বান করে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে প্রেরণাদানের ব্যবস্থা করা যেতে পারে। আদর্শ পরিবেশ রচনা। সৃজনশীলতার যথাযথ বিকাশের জন্য আদর্শ বিদ্যালয় পরিবেশ রচনা করতে হবে। অযথা শিক্ষার্থীদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে তাদের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে হবে। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। অথবা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। শিক্ষণে প্রেরণা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও শিক্ষকের কর্তব্যগুলি হলো নিরাপত্তা দান। শিক্ষক ও শিক্ষিকার জন্য নিরাপদ ও সুবিন্যস্ত শ্রেণীকক্ষ তৈরি করবেন।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুবিন্যস্ত শ্রেণীকক্ষ তৈরি করবেন। সেন্টেন্সটি এটি হবে, শিক্ষক ও শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সুবিন্যস্ত শ্রেণীকক্ষ তৈরি করবেন। সুস্থ পরিবেশ দান। শ্রেণীকক্ষের পরিবেশ হবে উন্মুক্ত ও ইতিবাচক, জানা থেকে অজানার শিখন। শ্রেণীকক্ষে কাজ শুরু হবে শিক্ষার্থীর জানা বিষয়বস্তু থেকে এবং ছোট ছোট ধাপে শিক্ষক অগ্রসর হবেন। সাহায্য ও সমর্থন। শিক্ষক অবশ্যই সাহায্য ও সমর্থনমূলক মনোভাব রাখবেন। যুক্তিসম্মত গুরুত্ব দান। শিক্ষক মূল্যায়নের সময় কোনো শিক্ষার্থীকে অন্যের সঙ্গে তুলনা না করে সেই শিক্ষার্থীর সাফল্য বা ব্যর্থতাকে গুরুত্ব দেবেন। উৎসাহ প্রদান। শিক্ষক শিক্ষার্থীদের অবশ্যই এটা বোঝাবেন যে শিক্ষাগত পারদর্শিতা চেষ্টার মাধ্যমে বাড়ানো সম্ভব। বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। বুদ্ধি হলো এক ধরনের মৌলিক মানসিক ক্ষমতা যা ব্যক্তিকে বিভিন্ন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে সাহায্য করে এবং উন্নত চিন্তন ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মানসিক কাজ দ্রুত সম্পাদন করতে সাহায্য করে। আভিধানিক অর্থে বুদ্ধি হলো দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধি। বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে টারম্যান বলেছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ক্যারি অন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক। বুদ্ধাঙ্ক হলো জন্মগত বয়স ও মানসিক বয়সের অনুপাত। মানসিক পরিণমনের তুলনামূলক হিসাবকে মানসিক বয়স বলা হয়। জন্মগত বয়সের সঙ্গে যদি মানসিক পরিণমনটি একই হয় তাহলে জন্মগত বয়স এবং মানসিক বয়স একই হবে। আবার যদি তা কম বেশি হয় তাহলে মানসিক বয়স জন্মগত বয়সের তুলনায় কম বা বেশি হবে। আবার বুদ্ধির সূচক হলো বুদ্ধাঙ্ক। 1912 সালে জার্মান মনোবিজ্ঞানী স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক প্রবর্তন করেন, কিন্তু পরবর্তীকালে মনোবিদ টারম্যান বিনে সাইমন অভিক্ষার সংরক্ষণটিতে প্রথম বুদ্ধির সাংখ্যমান নির্ণয় করার জন্য বুদ্ধাঙ্ককে যথার্থভাবে প্রয়োগ করেন। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ ওঠানামা কীভাবে শনাক্ত করবেন? সাধারণত বলা যায় মানুষ স্বাভাবিকভাবে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অনেকক্ষণ ধরে মনোযোগকে স্থির রাখতে পারে না, কিন্তু কিছু সময় পরে মনোযোগের পরিবর্তন ঘটে। আবার স্বল্প সময়ের মধ্যেই তা পূর্বের বিষয়ে ফিরে আসে। মধ্যবর্তী সময়ে মনোযোগের এই পরিবর্তনকে মনোযোগের বিচলন বা ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন বলে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে শিক্ষার্থীদের মনোযোগ ওঠানামা শনাক্তকরণের প্রক্রিয়াটি আলোচনা করা হলো। শ্রেণীকক্ষে একঘেয়েমি দূর করে হঠাৎ শিক্ষক শিক্ষিকা যদি অভিনব পদ্ধতিতে পাঠদান করেন তাহলে শিক্ষার্থীদের মনোযোগের ওঠানামা লক্ষ্য করা যায়। শ্রেণীকক্ষের ভিতরে বা বাইরে হঠাৎ জোরে শব্দ হলে শিক্ষার্থীদের মনোযোগ সেদিকে ধাবিত হয়, ফলে শিক্ষার্থীদের মনোযোগ ওঠানামা করে। বিপরীতধর্মী কোনো বিষয় বা বস্তুর প্রতি শিক্ষার্থীরা মনোযোগী হয়ে থাকে। যেমন শিক্ষক শিক্ষিকা ছোট হরফে ব্ল্যাকবোর্ডে লিখতে লিখতে হঠাৎ বড় হরফে লিখলে শিক্ষার্থীদের মনোযোগের বিচলন লক্ষ্য করা যায়। মনোভাব ও আগ্রহ মনোযোগকে প্রভাবিত করে, তাই শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা তাদের আগ্রহী বিষয়ের প্রতি সহজেই আকর্ষিত হয়ে পড়ে, ফলে মনোযোগ ওঠানামা করে। পুনরাবৃত্তি মনোযোগের অন্যতম নির্ধারক, তাই যদি কোনো উদ্দীপকের যেমন শ্রেণীকক্ষে ঘড়ির শব্দ উপস্থিতির কারণে বারবার শিক্ষার্থীর মনোযোগ এক বিষয়ের থেকে অন্য বিষয়ে ধাবিত হয় তাহলে মনোযোগের ওঠানামা পরিলক্ষিত হয়। সৃজনশীলতার উপাদানগুলি আলোচনা করুন। শিক্ষার্থীর দ্বারা সম্পন্ন এমন কোনো কাজ যার মৌলিকত্ব, কার্যকারিতা, নৈতিকতা রয়েছে, সেই কাজের পরিমাপের ভিত্তিতে আমরা তার সৃজনশীলতার পরিমাপ করি। অথবা উল্লেখিত 3টি উপাদান সম্বলিত কোনো সৃজনধর্মী কাজ সম্পন্ন করতে পারা শিক্ষার্থীকে আমরা সৃজনশীল শিক্ষার্থী বলি।
সৃজনশীলতার ধারণা ব্যাখ্যা করলে এর কিছু উপাদান বা ফ্যাক্টর অর কম্পোনেন্টের উল্লেখ পাওয়া যায়, যেগুলি সৃজনশীলতার উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন মনোবিদগণ সৃজনশীলতার কিছু উপাদানের উল্লেখ করেছেন। সেগুলি হলো সাবলীলতা বা ফ্লুয়েন্সি। সৃজনশীলতার প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান হলো সাবলীলতা বা ফ্লুয়েন্সি। কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে সাবলীলভাবে বহু ধারণা উৎপাদনের ক্ষমতা থেকে সৃজনশীলতার উৎপত্তি হয়। অর্থাৎ স্বাধীন, প্রচেষ্টাবিহীন এবং সহজে চিন্তা করার ক্ষমতাই হলো সাবলীলতা। মনোবিদগণের ধারণা অনুযায়ী সাবলীলতা বিভিন্ন রকম হতে পারে, যেমন শব্দগত সাবলীলতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি। এই ধরনের সাবলীলতা হলো বিভিন্ন বর্ণের সমন্বয়ে গঠিত বিশেষ অর্থযুক্ত শব্দ দ্রুত চিন্তা করার ক্ষমতা। সমন্বয়ের সাবলীলতা, এটি হলো দুটি শব্দ বা ধারণার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। এই ধরনের সাবলীলতার মাধ্যমে দ্রুত সামর্থক বা বিপরীতার্থক শব্দ নির্বাচন করা যায়। বহিঃপ্রকাশগত সাবলীলতা, এই ধরনের সাবলীলতা হলো নিজের মনের ভাবকে সম্পূর্ণভাবে ও স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার ক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণের সাবলীলতা, এই ধরনের সাবলীলতা হলো যে কোনো ধরনের পরিস্থিতির উপযোগী আদর্শ ধারণা বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। এই ধরনের সৃজনশীলতা সম্পন্ন ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ও উপযুক্তভাবে সামগ্রিক ধারণা গঠন ও সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বলতে বোঝায় কোনো বিষয়কে নিয়ে বিভিন্ন দিক চিন্তা করার ক্ষমতা। এটি সাধারণত ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের মধ্যে দেখা যায়। এই ক্ষমতা কোনো বিষয় বা সমস্যাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে সচেষ্ট করে এবং চিন্তন কোনো ধরা বাঁধা পূর্ব নির্ধারিত পথে চলে না। নমনীয়তা দু ধরনের হয়ে থাকে। এক, স্বতঃস্ফূর্ত নমনীয়তা। এই ধরনের ক্ষমতার দ্বারা এক ধরনের চিন্তা বা ধারণা থেকে অন্য ধরনের চিন্তায় মানসিক প্রক্রিয়া সহজেই বা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ কল্পনার কাজে দ্রুত পরিবর্তন হয়। অভিযোজনমূলক নমনীয়তা, এই ধরনের নমনীয়তা দ্বারা ব্যক্তি যে কোনো নতুন পরিবেশে নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম হয়। মৌলিকত্ব, উপাদানের মৌলিকত্ব ও সৃজন ক্ষমতার আর একটি উপাদান। উৎপাদনের মৌলিকত্ব ও সৃজন ক্ষমতার আরেকটি উপাদান। এই ধরনের সক্ষমতা হলো নতুন কোনো ধারণার বা অভিনব কোনো ধারণার উৎপাদন। মৌলিকত্ব বলতে ভবিষ্যৎ চিন্তা বা চিন্তার স্পষ্টতাকেও বোঝানো হয়। বিস্তৃতি, সৃজনশীলতার ওপর প্রভাব বিস্তারকারী আরেকটি উপাদান হলো বিস্তৃতির ক্ষমতা। এই ক্ষমতার দ্বারা বিষয়বস্তু বা সমস্যা সংক্রান্ত বিস্তারিত জ্ঞান বা ধারণা সৃষ্টি হওয়াকে বোঝায়। এগুলি হলো সৃজনশীলতার প্রধান উপাদান। এগুলি ছাড়াও আরও কিছু উপাদান সম্পর্কে মনোবিদগণ উল্লেখ করেছেন, যেমন কৌতূহল। সৃজনশীলতা ব্যক্তির কৌতূহলী চিন্তন দ্বারা পরিচালিত হয়। এই ক্ষমতা ব্যক্তিকে নতুন বিষয় উদ্ভাবনে ও সমস্যা সমাধানে আগ্রহী করে। সঞ্চালন অথবা ট্রান্সফরমেশন, এই ধরনের উপাদান সৃজনশীল ক্ষমতাকে সম্পূর্ণ নতুন তাৎপর্যে সঞ্চালিত বা প্রবাহিত হতে সাহায্য করে, যা এই ক্ষমতার সম্প্রসারণে সাহায্য। মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, এই ধরনের সৃজনশীলতার উপাদান কোনো বিষয়ের ভালো মন্দ, সুবিধা অসুবিধা ইত্যাদির সঠিক বিচার বা মূল্যায়ন করতে সাহায্য করে। সৃজনশীল কাজের উপযোগিতা বোঝার ক্ষেত্রে এই উপাদানটি সাহায্য করে। উদ্বেগ কী? উদ্বেগের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করুন। কোনো বিষয় সম্পর্কে অস্বস্তিকর অবস্থাকে উদ্বেগ বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় উদ্বেগ উপলব্ধি করে থাকে, যা মানুষের মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। স্যাট্রে এর মতে দুশ্চিন্তাগ্রস্ততা হলো একটি নির্দিষ্ট স্তরে বা জায়গায় পৌঁছাতে না পারা বা পরাজয়ের ভয়, যা তাকে ওই স্তরে যেতে দেয় না। উদ্বেগের বৈশিষ্ট্য, উদ্বেগ হলো এক অস্বস্তিকর ও ভীতিমূলক অনুভূতি যা শিক্ষার্থীর মনোযোগকে ব্যাহত করে। উদ্বেগ বাড়লে শিক্ষার্থীদের পারদর্শিতার সাফল্য হ্রাস পায়।
উদ্বেগজনিত কারণে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা, নেতিবাচক মনোভাব, ভয় ও শারীরিক অসুবিধা পরিলক্ষিত হয়ে থাকে। উদ্বেগ চিন্তা, আশঙ্কা ইত্যাদি বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি করে এবং এর ফলে ব্যক্তির স্বাভাবিক জীবনের কর্মসূচি ব্যাহত হয়। অতিরিক্ত উদ্বেগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের পথে বাধা সৃষ্টি করে থাকে। শিশুর শিক্ষায় প্রক্ষোভের ভূমিকা আলোচনা করুন। প্রবৃত্তি ও প্রক্ষোভের মধ্যে পার্থক্যগুলি কী কী? প্রক্ষোভের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন। প্রবৃত্তি ও প্রক্ষোভের মধ্যে পার্থক্যগুলি হল ধারণা, এটি এক ধরনের আচরণের ধরন। প্রক্ষোভ এক ধরনের জটিল মানসিক অনুভূতি। উৎপত্তির কারণ, প্রবৃত্তি প্রাণীর অভ্যন্তরে জন্মগতভাবে তৈরি হয়। প্রক্ষোভমূলক অভিজ্ঞতা ব্যক্তির জৈবিক তাড়না যা প্রবৃত্তির সঙ্গে সম্পর্কযুক্ত। নিয়ন্ত্রণযোগ্যতা, প্রবৃত্তি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, প্রক্ষোভের নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রক্ষোভের শিক্ষাগত গুরুত্ব, শিশুর শিক্ষায় প্রক্ষোভের ভূমিকাগুলি হল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ। শিক্ষক শিশুর প্রক্ষোভ সম্পর্কে সচেতন থাকলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের সুবিধা হয়। শিক্ষাকে আকর্ষণযোগ্য করা, শিক্ষার্থীকে আকর্ষণীয়ভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা আনন্দদায়ক উদ্দীপকের সঙ্গে সহজে বিষয়কে আয়ত্ত করতে পারে। ধনাত্মক প্রক্ষোভ দূর করা, বিদ্যালয় পরিবেশে শিক্ষকের উচিত যাতে শিক্ষার্থীর মধ্যে কোনো ঋণাত্মক প্রক্ষোভ জাগরিত না হয় সেদিকে লক্ষ্য রাখা। শিক্ষার প্রতি অনুভূতিশীল, শিক্ষা সহায়ক আবেগের জাগরণে শিক্ষকগণ উদ্যোগী হতে পারেন, যেমন শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগরণ করা।